নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেককে এই চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা ভিডিওর টাইটেল, থাম্বনেল এবং বোর্ডের হেডলাইনটা দেখে আশা করছি বুঝতে পারছো আজকের আলোচ্য বিষয়টা কি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে চলতি নিয়োগ প্রক্রিয়াতে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছে বা ইন্টারভিউটা দিয়েছে তাদের প্রত্যেকের চাকরি কিন্তু 100% কনফার্ম এবং 100% সিকিউর রয়েছে। কেন বলছি এই বিষয়টা অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো। হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছে না, আমি বুঝিয়ে বলার পরে প্রত্যেকের কিন্তু বিশ্বাস হয়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তার সঙ্গে সঙ্গে 20-22 মামলা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ যদি 20-22 ডিএলএড মামলাটি যেটা সুপ্রিম কোর্টে চলছে সেখানে যদি 20-22রা জয়লাভ করে তার পরবর্তীতে কি হতে পারে সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে বলি, দেখো আমাদের যে চলতি নিয়োগ প্রক্রিয়াটা চলছে সেটার নোটিফিকেশন এসেছিল কিন্তু 2022-এ। তার জন্য কিন্তু এটাকে 2022-এর রিক্রুটমেন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে? প্রত্যেকেই এই বিষয়টা মোটামুটি অবগত রয়েছে। তো এই যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়াটা বা চলতি নিয়োগ প্রক্রিয়াটা যে চলছে বর্তমানে, তো সেখানে ডিএলএড বিএড উভয় পক্ষ মিলিয়ে প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছিল। আমরা প্রত্যেকেই জানি, কেননা তখন কিন্তু ডিএলএড বিএড ভাগ ছিল না। তো টোটাল অংশগ্রহণ করেছিল কত ক্যান্ডিডেট? প্রায় 35 থেকে 40 হাজার মতো কিন্তু অংশগ্রহণ করেছিল আমাদের ইন্টারভিউতে, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল। এরা কিন্তু অংশগ্রহণ করেনি এতজন, অংশগ্রহণ করেছিল প্রায় 30 থেকে 32 হাজার মতো কিন্তু আমাদের ইন্টারভিউটা দিয়েছে, ঠিক আছে? চলতি নিয়োগ প্রক্রিয়াতে ইন্টারভিউটা দিয়েছে 30 থেকে 32 হাজার মতো, ঠিক আছে? তো এর মধ্যে বিএডও ছিল, ঠিক আছে, এবং ডিএলএডও ছিল, ঠিক আছে? বিএড ডিএলএড উভয় পক্ষই ছিল, মিলিয়ে কিন্তু 30-32 হাজার হচ্ছে। তো এর পরবর্তীতে চলতি বছর 11ই আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা রায় শোনানো হয় কি, যে প্রাইমারিতে কেবলমাত্র ডিএলএডরাই অংশগ্রহণ করতে পারবে, বিএডরা কিন্তু পারবে না। আর এই যে 30-32 হাজারের যে ক্যান্ডিডেট যারা ইন্টারভিউটা দিয়েছিল তাদের অধিকাংশই ছিল কিন্তু এই বিএড ক্যান্ডিডেট, ঠিক আছে? অধিকাংশই ছিল বিএড ক্যান্ডিডেট। তো টোটাল বিএডদেরকে বাদ দিয়ে আমাদের চলতি রিক্রুটমেন্ট প্রসেসে কেবলমাত্র ডিএলএড যারা ছিল তাদের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছিল কত? 13 থেকে 14 হাজার। আমি বেশিটাই ধরছি, ম্যাক্সিমাম কিন্তু 14 হাজার ছিল কেবলমাত্র ডিএলএড। এরা কিন্তু কেবলমাত্র ডিএলএড, বিএড বাদে। কেননা 11ই আগস্ট বলা হয় যে বিএডরা কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়াতে আর আপকামিং যে রিক্রুটমেন্ট প্রসেস কোনোটাতেই অংশগ্রহণ করতে পারবে না। বোঝাতে পারলাম মোটামুটি? তো তাহলে বাকি থাকছে কত? 14 হাজার। এরা কিন্তু কেবলমাত্র ডিএলএড ক্যান্ডিডেট। তো এবারে বলি, এই যে 14 হাজার যে ডিএলএড, এর মধ্যে রেগুলার ডিএলএডও রয়েছে, এর মধ্যে এনআইওএস ডিএলএডও রয়েছে, ঠিক আছে? এনআইওএস ডিএলএডও রয়েছে। এবারে কিছুদিন আগে নভেম্বরের 28 তারিখে, ঠিক আছে, 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের তরফ থেকে আবার একটা রায় শোনানো হয় কি, যে এনআইওএস ডিএলএডরা কিন্তু প্রাইমারির জন্য উপযুক্ত নয়, কারণ তাদের যে ট্রেনিংটা সেটা কিন্তু পর্যাপ্ত নয়। কারণ আমরা প্রত্যেকেই জানি এনআইওএস ডিএলএডটা কিন্তু 18 মাসের কোর্স, আর রেগুলার ডিএলএডটা হচ্ছে কিন্তু 24 মাসের কোর্স, ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট থেকে এটাকে একদম স্পষ্টভাবে জানানো হয় যে 18 মাসের কোর্সের সঙ্গে 24 মাসের কোর্স কিন্তু তুলনা করা যাবে না, ঠিক আছে? তাদের যে আমাদের যে এডুকেশন অ্যাক্টগুলো রয়েছে সেগুলো দেখিয়ে মোটামুটি বলা হয় যে এনআইওএস ডিএলএড কিন্তু প্রাইমারির জন্য উপযুক্ত নয় বা আনভ্যালিড, এটা কিন্তু ঘোষণা করা হয়। এবারে এই যে 14 হাজার যে টোটাল ডিএলএড, রেগুলার ডিএলএড এবং এনআইওএস ডিএলএড ছিল, তাদের মধ্য থেকে বাদ যায় কত? 4 হাজার এনআইওএস ডিএলএড। আর এই 4 হাজারটা কিন্তু একদম সংবাদ মাধ্যম থেকেই কিন্তু কালেক্ট করা, ঠিক আছে? সংবাদ মাধ্যম এবং হাইকোর্ট থেকে কিন্তু বলা হয় যে 4 হাজার ডিএলএড ছিল। এনআইওএস ডিএলএড সংখ্যা 4 হাজার। চলতি রিক্রুটমেন্ট প্রসেসে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে কিন্তু 4 হাজার হচ্ছে এনআইওএস ডিএলএড। তাহলে 14 হাজার থেকে 4 হাজার এরাও কিন্তু বাদ পড়লো এনআইওএস ডিএলএড থাকার জন্য। তাহলে বাকি থাকছে কত? 10 হাজার। বোঝাতে পারলাম মোটামুটি? 10 হাজার ক্যান্ডিডেট কিন্তু রয়েছে আমাদের চলতি রিক্রুটমেন্ট প্রসেসে। এরাই হলো কিন্তু একদম রেগুলার ডিএলএড। আর আমাদের বর্তমানের ভ্যাকেন্সি কত রয়েছে? 11,700
65টা ভ্যাকেন্সি রয়েছে। ক্লিয়ার? তো এবারে বিষয়টা হচ্ছে যে এই যে 10,000 এটা কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে, মিনিমাম কিন্তু 9,000, 9 থেকে 10,000 কিন্তু টোটাল ক্যান্ডিডেট রয়েছে আমাদের চলতি রিক্রুটমেন্ট প্রসেসে। বুঝতে পারলাম? তো যদি প্রত্যেকের চাকরিটা হয়ে যায় না 100% কিন্তু প্রত্যেকের চাকরিটা তাহলে হয়ে যাচ্ছে। কেন বলছি দেখো, এখানে 11,765টা আর ক্যান্ডিডেট তো কম থাকছে, তাহলে প্রত্যেকের চাকরিটা হয়ে যাবে। এবারে একটা প্রশ্ন হয়তো তোমাদের মাথায় আসছে যে জেনারেলদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে 5,000 মতো, ঠিক আছে, হয়তো জেনারেলদের সংখ্যা হয়তো দেখা গেল 6,000 রয়েছে, আর বাদ বাকিগুলোতে হয়তো কম কম রয়েছে, 6,000 হয়তো জেনারেল হলো, তাহলে হয়তো এখান থেকে তাহলে 1,000 বাদ পড়বে, এদের জন্য কাট আপ তৈরি হবে না। এটা কিন্তু কাট আপ হবে না। বাদ বাকি যে সিটগুলি রয়েছে যেমন হচ্ছে এসসি, এসটি, ওবিসি বি, ওবিসি এ, পিএইচ, এই যে সিটগুলি রয়েছে যখন পূর্ণ হবে না সেগুলোকে কিন্তু কনভার্ট করে দেওয়া হবে। এটা কিন্তু পর্ষদ সভাপতি বলেছে, এটা সূত্রমাফিক আমরা কিন্তু জানতে পেরেছি, ঠিক আছে। তো মোটামুটি সিট কনভার্ট হয়ে প্রত্যেকের চাকরিটা কিন্তু কনফার্ম হবেই হবে, এটা কিন্তু একদম নিশ্চিত ব্যাপার। তাহলে যদি 10,000 চাকরিটা পেয়ে যায় তাহলে আমাদের কত বাকি থাকছে সিট? 1,765টা সিট কিন্তু এখনও বাকি থাকছে। তো এটাকে আমরা মোটামুটি ধরতে পারি অ্যাপ্রক্স 2,000 কিন্তু সিট বেঁচে থাকছে, তাই তো। এবারে বলি 20-22 যে মামলাটি রয়েছে আমাদের সুপ্রিম কোর্টে, যার কারণে চলতি নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে, এই 20-22 মামলাটিতে যদি এই 20-22রা জয়লাভ করে তাহলে কি সমস্যা হতে পারে? তাহলে আমাদের কম্পিটিশানটা কি বাড়বে? প্রত্যেকের চাকরি তাহলে কি হবে না? না বন্ধুরা, তারপরেও কিন্তু প্রত্যেকের চাকরিটা হবে। কেন বলছি? আমাদের এই তো 2,000 ভ্যাকেন্সি তো বেড়ে যাচ্ছে, আর এই 20-22 যারা মামলা করেছে তাদের সংখ্যাটা হচ্ছে কিন্তু প্রায় 3,000 মতো, ঠিক আছে, প্রায় 3,000 মতো কিন্তু তাদের সংখ্যাটা রয়েছে। তাহলে 2,000 তো একদম কনফার্ম হয়ে যাচ্ছে। তো দেখা যাবে এদিক থেকে কিছু বাদ পড়ছে, আবার এই যে 10 কে আছে এদিক থেকে হয়তো কিছু বাদ পড়বে, এদিক থেকে কিছু কমবে, ওদিক থেকে কিছু কমলে কিন্তু প্রত্যেকের চাকরিটা একদম 100% নিশ্চিত। যারা রেগুলার বেসিসে ডিএলএডটা করেছে আর চলতি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে, ইন্টারভিউ দিয়েছে, তাদের প্রত্যেকের চাকরিটা কিন্তু 100% নিশ্চিত। এবারে বিশ্বাস হলো যে তোমাদের চাকরিটা 100% নিশ্চিত কিনা, 100% সিকিউর রয়েছে কিনা, বোঝাতে পারলাম মোটামুটি। এরপরে হয়তো তোমাদের প্রশ্নটা আসবে যে বুঝতে তো পারলাম যে সবার চাকরিটা নিশ্চিত হবে, মানে যারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদের চাকরিটা নিশ্চিত হবে, কিন্তু প্যানেলটা আসবে কবে? দেখো বন্ধু, তোমাদেরকে বলে রাখি, প্যানেল প্রকাশের জন্য কিন্তু আমাদের বিচারপতি, আমাদের হেমা কোহলি ম্যাম, যিনি সুপ্রিম কোর্টে বিচারপতি রয়েছেন এই 20-22 মামলাটির জন্য, ঠিক আছে, ওনার বেঞ্চে এই কেসটাকে ফাইল করা হয়েছে। তো তিনি কিন্তু বলেছেন যদি পর্ষদ সভাপতি চান তাহলে কিন্তু প্যানেলটা প্রকাশিত করতে পারে, ঠিক আছে, কিন্তু পর্ষদ সভাপতি কি বলছে, অর্ডার কপিতে এটার উল্লেখ নেই, তার জন্য কিন্তু প্যানেলটা প্রকাশিত করছে না। যতদিন পর্যন্ত না এই 20-22 মামলাটির নিষ্পত্তি ঘটবে ততদিন পর্যন্ত কিন্তু প্যানেল প্রকাশ করবে না পর্ষদ সভাপতি, এটা কিন্তু জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আগামী 12ই জানুয়ারি কিন্তু এই 20-22 মামলাটির শুনানির জন্য ডেট প্রদান করা হয়েছে, লিস্টেড ডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো ওই দিন কি আদবে এই কেসটার শুনানি হবে? তো তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করো, ঠিক আছে, আমার থেকে তোমরা ভালোই জানো, ঠিক আছে, কেস টেস্ট তোমরা অনেক কিছু দেখছো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আদবে ওই দিন কি কেসটার শুনানি হবে, আদবে কি স্টেটা উঠবে চলতি নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে, কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানাও। তার বলবো যারা চলতি নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছো তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, তোমাদের জবে নাগাদ রেজাল্টটা পাবলিশ হবে, প্যানেলটা পাবলিশ হবে, তোমাদের চাকরিটা কিন্তু 100% সিকিউর, এটা তোমরা জেনে রাখবে। কোনো কাট আপের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। জেনারেল হলেও তোমাদের চাকরি কনফার্ম, আর তোমাদের এসসি এসটি হলেও তোমাদের চাকরি তো একদম কনফার্ম থাকছে, আগেও ছিল, এখন তো একদম আরও সিকিউর হয়ে গেল। বুঝতে পারলাম কি বলছি? তো মোটামুটি সবার চাকরি কিন্তু 100% সিকিউর এবং 100% নিশ্চিত। আশা করছি বুঝতে পেরেছো। তো এই যে বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিংবা যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ। আর বলবো এই 20-22 যে মামলাটি, এই মামলা সংক্রান্ত কিংবা যাবতীয় প্রাইমারি সংক্রান্ত তথ্য কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, এবং তোমরা যদি বলো যে ইন্টারভিউর প্রিপারেশান তার সঙ্গে টেট পরীক্ষার যে প্রিপারেশান সেই ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করতে পারি, তোমরা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রয়োজন কিনা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।